ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ টুথপেস্ট। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। মিরপুরের হোম অফ ক্রিকেটে দুই ক্লাব হাউস শহীদ জুয়েল আর শহীদ মুশতাক স্ট্যান্ড মাঠের মায়া ত্যাগ করে অস্ত্র হাতে দেশের জন্য জীবন দেয়া দুই বীরের গল্প তরুণ প্রজন্মের কজনই বা জানে। দীর্ঘ অপেক্ষার পর ভাইকে নিয়ে লেখা বই প্রকাশ পেলেও আক্ষেপ জুয়েলের বড় বোনের। স্বাধীনতা দিবসে সহকর্মী হাসান আল মারুফের সাথে স্মৃতিচারণ করেছেন সুরাইয়া খান। ক্যামেরায় ছিলেন জাকির হোসেন জ্যাকি। দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া নয়। লাখো শহীদের রক্তের বিনিময়ে এই লাল সবুজ পতাকা, যেখানে কৃষক, শ্রমিক, বুদ্ধিজীবী থেকে শুরু করে নিজের সবটুকু দিয়ে লড়েছিলেন মাঠের খেলোয়াড়রাও। এমনই এক নাম আব্দুল হালিম চৌধুরী জুয়েল। ক্রাক প্লাটুনের এই যোদ্ধার উপর নেমে এসেছিল পাকিস্তানি মিলিটারি বাহিনীর পৈশাচিক নির্যাতন। অসহনীয় ব্যথার পরও হাতের 3 আঙ্গুল রাখতে চেয়েছিলেন জাতীয় দলের হয়ে ওপেনিং করার স্বপ্নে, যদিও আর ফিরে আসেননি ক্রিকেট পাগল জুয়েল। স্বাধীনতার 56 বছর পরও ছোট ভাই বীর বিক্রম জুয়েলের স্মৃতি হাতড়ে বেড়ান বড় বোন সুরাইয়া খান। বয়সের ভারে স্মৃতিশক্তি অনেকটাই দুর্বল, তবু শোনালেন কিছু আক্ষেপের কথা। ছিল কিন্তু ভালো প্লেয়ারই ছিল, ওপেনিং ব্যাটসম্যান ছিল। হ্যাঁ, ও অনেক কিন্তু খেলার মধ্যে অনেক সেঞ্চুরিও করছে। তারপরে পাকিস্তানেও গেছিল খেলতে। তারপরে ওর ইচ্ছা ছিল একটা জাতীয় দলে খেলবে, জাতীয় কেন পাকিস্তানিরা এসে খেলতো এখানে, তো ওদের সাথে হয়তো ই করতো, কিন্তু ওর মনের অনেক ইচ্ছা ছিল। ও তো খেলা ছাড়া কিছু বুঝতো না, কিছুই বুঝতো না খেলা। তো ওর খেলার অনেক ইচ্ছা ছিল, আর ওই জাতীয় বলে আমি বড় হয়ে ওই জাতীয় দলে খেলবো, এরকম একটা ইচ্ছা ছিল। কিন্তু সেটা তো মুক্তিযুদ্ধে তার ইচ্ছাটা শেষ করে দিয়ে গেছে। তরুণ প্রজন্মের কজনই বা জানেন শহীদ জুয়েলের গল্প। বহু বছরের প্রয়াসের পর 2022 সালে প্রকাশিত হয় জুয়েলকে নিয়ে লেখা বই, যদিও সেটিরও নেই কোনো প্রচারণা। করতে পারতো, বিসিবি অনেক কিছু করতে পারতো, করেনি। আমরা প্রতিবারই যখন আমাদের 16ই ডিসেম্বরে ডাকে খেলার ইয়ের জন্য, তখন আমরা যাই, গেলে পরে প্রতিবারই আমরা বলি। নতুন প্রজন্ম তো অনেকে চিনেই না, জানেও না। ওই 16ই ডিসেম্বরে খেলা হলে মানুষ যায়, তারপরে মানে ওই নামটাই শুনছি। বইমেলাতে আমরা আর কেউই করি না, ইনিশিয়েটিভ কে নেয় নেই। আমরা আমাদের বয়স হয়েছে, আমরা এখন ওগুলো করতে পারি না। তারপরে ওই প্রচার এখন নাই, প্রচারের কোনো ইয়ে নাই। আরেক অন্তপ্রাণ ক্রিকেট সংগঠক হিসেবে পরিচিত শহীদ মুশতাক আহমেদ। আজাদ বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা এই ক্রীড়াপ্রেমীকে মেরে ফেলা হয় নির্মমভাবে। জাতীয় পুরস্কার দেওয়ার জন্য খুঁজে পাওয়া যায়নি তার পরিবারকেও। মিরপুরের হোম অফ ক্রিকেটে দুই ক্লাব হাউস এই দুই বীরের নামে, অথচ কজনই বা জানে সেই ইতিহাস। যে ক্রিকেটে আজ লাল সবুজ দেশটার সবচেয়ে বড় ব্র্যান্ড, সেই দেশটার পতাকার জন্মের সঙ্গে জড়িয়ে আছে জুয়েল, মুশতাকদের আত্মত্যাগ। আমার সামনে শহীদ মুশতাক স্ট্যান্ড, আর আমার পেছনে শহীদ জুয়েল স্ট্যান্ড। মাঠের মায়া ত্যাগ করে যে দুজন দেশের জন্য তুলে নিয়েছিলেন অস্ত্র। বিসিবির ঐতিহাসিক এই স্ট্যান্ড দুটির সার্থকতা তখনই মিলবে যখন তরুণরা জানবে দেশের ক্রিকেটের স্তম্ভের পেছনে এই দুই মহানায়কের আত্মত্যাগের কথা। কারণ স্থাপনার নামকরণের চেয়েও সবচেয়ে বেশি জরুরি ইতিহাসকে জীবন্ত রাখা। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। শহীদ জুয়েল ও শহীদ মুশতাকের অজানা গল্প শোনাচ্ছিলেন সহকর্মী হাসান আল মারুফ। স্বাধীনতা দিবসের সাবেক ফুটবলারদের প্রীতি ম্যাচ মাঠে বসে উপভোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সাথে ছিলেন কন্যা জাইমা রহমানও। খেলায় লাল দল সবুজ দলের কাছে 3-0 গোলে হারলেও প্রধানমন্ত্রীর উপস্থিতি রঙিন করে তোলে স্বাধীনতা দিবসের আয়োজন। এ সময় দেশের ফুটবল উন্নয়নে নতুন কুড়ি স্পোর্টসের মাধ্যমে মেধা বের করে আনার তাগিদ দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো কোনো ক্রীড়া আয়োজনে যোগদান, তাও আবার সাবেকদের নিয়ে গড়া লাল ও সবুজ দলের স্বাধীনতা দিবসের প্রীতি ম্যাচে। তাই প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতি বাড়তি উন্মাদনা যোগায় জাতীয় স্টেডিয়ামে। সাথে ছিলেন তার কন্যা জাইমা রহমানও। ফুটবলারদের সাথে পরিচিতির পর জাতীয় সঙ্গীতের মূর্ছনায় ভেসে যায় পুরো স্টেডিয়াম।
এরপর খেলোয়াড়দের সাথে ফটো সেশনে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এমন মুহূর্তে স্মৃতি ধরে রাখার সুযোগ হাতছাড়া করতে চাইলেন না ফুটবলাররা। এরপরই শুরু হয় আসল লড়াই। জাতীয় পতাকার রঙে দুই দলে ভাগ হয়ে সাবেক ফুটবলাররা খেলেন বহুল কাঙ্ক্ষিত সেই প্রীতি ম্যাচ। বয়সের সংখ্যা বাড়লেও কমেনি মাঠের ক্ষিপ্রতা। এমন মুহূর্ত ভিভিআইপি বক্সে না বসে মাঠে থেকে উপভোগ করলেন প্রধানমন্ত্রী। একটি ক্রীড়া বান্ধব পরিবেশে কিন্তু আমরা এখন আছি, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে একই সাথে একজন ক্রীড়া বান্ধব প্রধানমন্ত্রী এবং একজন অ্যাথলিট ব্যাকগ্রাউন্ড স্টেট মিনিস্টার ফর স্পোর্টস আমরা পেয়েছি। সো এটা ফুটবল নয়, খালি ক্রীড়ার জন্য এটা অত্যন্ত ভালো নিউজ। দেখেন, যাদের সাথে আমি আজকে খেলেছি তাদের খেলা দেখে আমি ছোটোবেলায় বড় হয়েছি। সো তাদের প্রত্যেকের আমি বড় ফ্যান। সো এটা আমার জন্য একটা বড় অনার। এবং প্রধানমন্ত্রী নিজে এসেছেন, ওনার তো আসার কথা ছিল না, এত ব্যস্ততার মাঝে এসেছেন। এটা আমার মনে হয় যে আমাদের সব ফুটবল প্রেমীদের জন্য এবং আমাদের দেশের ফুটবলারদের জন্য একটা বড় অনুপ্রেরণার জায়গা। জয় পরাজয় ছাপিয়ে সাবেকদের মিলন মেলায় পরিণত হয় এই ফুটবল ম্যাচ। সবুজ দলের কাছে লাল দল ৩-০ গোলে হারলেও দীর্ঘদিন পর খেলার আনন্দটাই মুখ্য হয়ে থাকলো এই ম্যাচে। সেই সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতি হয়ে থাকলো বাড়তি পাওয়া হিসেবে। আমরা আনন্দিত এবং গর্বিত, এবং যে আমাদের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী এতক্ষণ সময়ে বসে একদম মাটির মানুষের মতো মিশে আমাদের সাথে খেলা দেখেছেন, সুন্দর সুন্দর কথা বলেছেন। উনি বলছেন আমারও খেলতে ইচ্ছা করছিল। ক্রীড়াকে কত ভালোবাসলে তিনি এই একটা ফুটবল ম্যাচকে এই এতক্ষণ প্রায় 2 ঘন্টা সময় দিলেন, আমি অতীতে দেখি নাই। সবাই এখানে যে উপস্থিত হয়ে যে একটা আনন্দঘন পরিবেশের সৃষ্টি করেছেন, সেটা সত্যি ভোলার মতো নয়। ম্যাচ শেষে পুরস্কার দেন প্রধানমন্ত্রী। দেশের ফুটবলকে এগিয়ে নিতে সকলকে এগিয়ে আসার তাগিদ দেন তিনি। জানান নতুন করে স্পোর্টস নিয়ে সরকারের পরিকল্পনা। আমাদের একটি লক্ষ্য আছে, আমরা চেষ্টা করতে চাই যে ভবিষ্যতে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে যেই খেলাগুলো অনুষ্ঠিত হয়ে থাকে সেখানে আরও কীভাবে বেশিভাবে আমরা দেশের জন্য সম্মান বয়ে আনতে পারি, এবং তার জন্য আমরা সুন্দরভাবে আমরা ভালো খেলোয়াড় তৈরি করতে পারি, সেটিরও আমাদের পরিকল্পনা আছে, সেটিও আমাদের চেষ্টা আছে। পুরোটার সময় মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন প্রধানমন্ত্রী। খেলাধুলায় সকলের অংশগ্রহণ নিশ্চিতে বিশেষভাবে গুরুত্ব দেন তারেক রহমান। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। বোর্ডে যেই থাক না কেন, ক্রিকেট যেন সঠিক পথে থাকে। স্বাধীনতা দিবসে বিসিবির বিশেষ ক্রিকেট ম্যাচ শেষে এমনই আহ্বান সহসভাপতি ফারুক আহমেদের। সাকিবকে নিজেই আইনি সমস্যা কাটিয়ে ফেরার কথা মনে করিয়ে দেন তিনি। সেই সাথে মাশরাফির অবদানের কথা উল্লেখ করে ফারুক বলেন, সমস্যা না থাকলে তার কোনো বাধা নেই বোর্ডে আসতে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয়ে গেল প্রীতি ম্যাচ। রফিক আশরাফুলরা এদিন ব্যাট বলের পুরনো আবেগে মাতেন আরও একবার, যেখানে নাসির উদ্দিন ফারুকের 84 আর মোহাম্মদ রফিকের 50-তে সবুজ দলকে 214 রানের লক্ষ্য দেয় লাল দল। ইলিয়াস সানির 5 আর রফিকের 4 উইকেটে মাত্র 90 রানে থেমে যায় শাহরিয়ার নাফিজ, আব্দুর রাজ্জাকরা। রফিকের অলরাউন্ডিং নৈপুণ্যে 123 রানের বড় জয় পেয়েছে টিম রেড। ম্যাচ শেষে দেশের ক্রিকেটের নানা দিক নিয়ে কথা বলেন সাবেক অধিনায়ক আর বিসিবির বর্তমান সহসভাপতি ফারুক আহমেদ। বিসিবির গত বছরের নির্বাচনে নানা অনিয়মের অভিযোগের তদন্ত শুরু করেছে এনএসসির গড়া 5 সদস্যের কমিটি। এরপরই আইসিসির প্রসঙ্গ টেনে বিসিবি পাল্টা বিবৃতি দেয়। এখন তাই প্রশ্ন, বর্তমান বোর্ড কি টিকে থাকতে পারবে? ক্রিকেট অ্যাজ এ হোল চলছে, বাট অন্য যে জিনিসগুলো আছে এগুলো চলবেই। আসলে এগুলো নিয়ে কোনো মন্তব্য করার কিছু নাই। কে থাকলো কে না থাকলো এটা আমি খুব বড় ব্যাপার মনে করি না। আমি মনে করি ক্রিকেটটা ঠিক জায়গায় আছে কি না, ক্রিকেটের যেই আপনার যারা আসবেন তারা যদি এজেন্ডা ভিত্তিক না হয়ে শুধুমাত্র বাংলাদেশ ক্রিকেট প্লেয়ারদের নিয়ে চিন্তা করেন, তাহলে আমার মনে হয় সবচেয়ে ভালো হবে। নতুন সরকার ক্ষমতায় আসার পর মাশরাফি সাকিব ইস্যুতেও শুরু হয়েছে নানা আলোচনা। আইনগত জটিলতা না থাকলে এবং আগ্রহ দেখালে মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আসতে পারেন বলে জানান ফারুক আহমেদ। সাকিব আল হাসান এখন তার যেই আইনগত দিকগুলো আছে এটা গভর্নমেন্টের সাথে বসতে হবে, আইনিভাবে লড়াই করি তার আসতে হবে। সাকিব ইজ এ প্লেয়ার, ইজ এ ব্র্যান্ড, যেটা বাংলাদেশ ক্রিকেটে আমার মনে এখনও যে অবস্থায় সে আছে তাতে করে একটু ঝালাই করলে সে বাংলাদেশ টিমে খেলতে পারে। মাশরাফি বাংলাদেশ ক্রিকেটের জন্য যে অবদান ছিল ওইটা কিন্তু ইটস লাইক রিটেন দেয়ার। আমরা ওয়ান ডে টিম আজকে যে অবস্থায় এসছে বা ওর সময়টার মধ্যে যে জায়গায় দাঁড়িয়েছিলাম ওটার পেছনে একটা বিরাট ভূমিকা ছিল পুরো টিমটাকে একত্রে করার। সো সেই দিক থেকে বিবেচনা করলে ওর যদি অন্য কোনো সমস্যা না থাকে সে যদি আসতে পারে বোর্ডে আসবে। ঈদ আর স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশে ঘটে গেছে মর্মান্তিক এক বাস দুর্ঘটনা। স্বাধীনতা দিবসের প্রীতি ম্যাচ শেষে ফেরিতে ঘটে যাওয়া সেই দুর্ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করেন ফারুক আহমেদ।
আবারও ক্রিকেটে যাচ্ছি। ফিজ কিংবা কাটার মাস্টার নয়, লাহোর কালান্দার্স কর্তৃপক্ষ নতুন এক নাম দিয়েছে মুস্তাফিজুর রহমানের, আর তা হলো প্রফিটিং, অর্থাৎ লাভজনক। কিন্তু কেন এত নাম থাকতে প্রফিটিং কেন বেছে নিল কালান্দার্সরা? সংশ্লিষ্টরা বলছেন মুস্তাফিজ কালান্দার্সের জন্য লাভজনক সাইনিং, তাই এই নাম। কিন্তু এই নামের মাধ্যমে নাকি দেয়া হয়েছে আইপিএলকে খোঁচা। বাংলাদেশের 6 ক্রিকেটার আছে এবারের পিএসএলে, কিন্তু তাদের মধ্যে তো বটেই পঞ্চপাণ্ডব। পরবর্তী সময়ে টাইগারদের সবচেয়ে বড় তারকা এখন মুস্তাফিজুর রহমান। সেই ফিজ কিন্তু এবারের পিএসএল এর অন্যতম প্রধান আকর্ষণ। তার মাঠের পারফরমেন্স তো আছেই, কিন্তু সেটা ছাপিয়ে আইপিএল থেকে তার বাদ পড়া বিতর্ক আর পিএসএল এর সুযোগ পাওয়াটাও তাতে যোগ করেছে বাড়তি মাত্রা। মুস্তাফিজকে সরাসরি সাইনিং করে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। শাহিন শাহ আফ্রিদির দলের পেস আক্রমণের মধ্যমণি ফিজ, বিশেষ করে ডেথ ওভারের ট্রাম্প কার্ড মুস্তাফিজ তাই শুরু থেকেই আছেন লাইমলাইটে। লাহোর কালান্দার্সের দলে একটা প্রথা আছে, তারা তাদের ক্রিকেটারদের একটা ডাক নাম দিয়ে দেয়। নামগুলো লেখা থাকে ক্রিকেটারদের প্র্যাকটিস জার্সিতে। সেটা কখনো দেয়া হয় দলের জন্য ক্রিকেটারদের গুরুত্ব বিবেচনা করে, আবার কখনো ক্রিকেটারদের ব্যক্তিগত চরিত্রকে প্রাধান্য দিয়ে। এই যেমন শাহিন শাহ আফ্রিদির নাম ইগল, হারিস রৌফের নাম দেয়া হয়েছে গার্ডিয়ান অ্যাঞ্জেল, সিকান্দার রাজার ডাকনাম কালান্দার্স কা সিকান্দার্স। কারো নাম শেরু, কারো ফেইথফুল, আবার কারো ব্লেসিং। সেই প্রথা মেনে লাহোর তাদের 2 বাংলাদেশি রিক্রুটেরও ডাকনাম দিয়েছে। পারভেজ ইমনের ডাকনাম দেয়া হয়েছে লাকি। ইমনকে নিশ্চিতভাবেই সৌভাগ্যের প্রতীক মানছেন কালান্দার্সরা। কিন্তু মুস্তাফিজুর রহমানের নামটা হয়েছে সবার চেয়ে আলাদা, যা দৃষ্টি কাটতে বাধ্য। ফিজকে নাম দেয়া হয়েছে প্রফিটিং, অর্থাৎ লাভজনক। কিন্তু কেন দেয়া হয়েছে এই নাম? পিএসএল এর সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করে জানা গেছে এর কারণ। কালান্দার্স কর্তৃপক্ষ বলছে মুস্তাফিজকে দলে পেয়ে তারা খুবই আপ্লুত। ফিজের বোলিং তাদের দল ও পাকিস্তান সুপার লিগের জন্য খুবই লাভজনক হবে। সেই চিন্তা থেকেই দেয়া হয়েছে প্রফিটিং নামটা। তবে এর মধ্যে নাকি আইপিএলকে খোঁচা দেবার ইঙ্গিতও আছে বলছেন অনেকেই। মুস্তাফিজকে হারিয়ে ভুগছে কলকাতার পেস বোলিং ডিপার্টমেন্ট, আর লাভ করছে লাহোর কালান্দার্স, সেটাই নাকি বোঝানো হয়েছে প্রফিটিং নাম দিয়ে। তাই কি? হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। ছিলেন রাজস্থান রয়্যালসের ক্রিকেটার, 7 বছর পর হলেন আইপিএল দলের মালিক। আরিয়ামান বিড়লার গল্পটা 22 গজ ছেড়ে অন্যরকম এক রাজত্বের। কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর চেয়ারম্যান হচ্ছেন 28 বছর বয়সী আরিয়ামান। অন্যদিকে রাজস্থানের 3% শেয়ারের মালিক হয়ে শিরোনামে প্রয়াত কিংবদন্তি শেন ওয়ার্ন। 1.5 যুগ আগের চুক্তিতে ওয়ার্নের পরিবার পাচ্ছে প্রায় 450 কোটি ভারতীয় রুপি। ক্রিকেট থেকে বিরতির ঘোষণা দিয়ে বিষণ্ণ মনে বলেছিলেন, মনে হচ্ছে যেন কোনো ফাঁদে আটকা পড়েছি। আরিয়ামান বিড়লা ইনজুরি, মানসিক অবসাদ আর নিজের সঙ্গে যুদ্ধের এক পর্যায়ে 2019 সালের ডিসেম্বরে ক্রিকেট থেকে নেন সাময়িক ছুটি। সেই ছুটি কাটিয়ে পেশাদার ক্রিকেটে আর ফেরা হয়নি। 22 বছর বয়সেই শেষ হয়ে যায় ক্রিকেট ক্যারিয়ার। 2018 আইপিএল এর নিলামে তাকে ভিত্তিমূল্য 30 লাখ রুপিতে কিনেছিল রাজস্থান রয়্যালস। পরের আসরেও তাকে ধরে রাখে দলটি, তবে সুযোগ হয়নি মাঠে নামার। সেই আরিয়ামান 28 বছর বয়সে এখন আইপিএল দলের কর্ণধার। ক্রিকেটের আঙিনা ছেড়ে আরিয়ামান ফিরে যান পারিবারিক পরিচয়ের বলয়ে। হার্ভার্ড বিজনেস স্কুল থেকে এমবিএ ছাড়াও লন্ডনের বেইস বিজনেস থেকে মাস্টার্স আর কমার্স ডিগ্রি আছে ইউনিভার্সিটি অব মুম্বাই থেকেও। পারিবারিক ব্যবসায় নিজেকে মানিয়ে নিয়ে এখন তিনি ভারতের স্বনামধন্য আদিত্য বিড়লা গ্রুপের পরিচালক। 7 বছর পর ক্রিকেটে ফিরছেন নতুন পরিচয়ে। 78 কোটি মার্কিন ডলার বা 16,660 কোটি ভারতীয় রুপিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কিনে নিয়েছে আদিত্য বিড়লা গ্রুপ, দ্য টাইমস অফ ইন্ডিয়া গ্রুপ, বোল্ড ভেঞ্চার্স ও বিএক্সপি, এই 4 প্রতিষ্ঠানের কনসোর্টিয়াম। মালিকানা বদলের আনুষ্ঠানিক অনুমোদন শেষে কোহলিদের আরসিবির চেয়ারম্যানের দায়িত্ব নেবেন আরিয়ামান। আইপিএলে দল কেনাবেচার খবরে শিরোনাম হয়েছেন প্রয়াত কিংবদন্তি অজি লেগ স্পিনার শেন ওয়ার্ন। 2008 সালে আইপিএল এর শুরুতে রাজস্থানে খেলার সময় ওয়ার্ন চুক্তি করেছিলেন আলাদা পারিশ্রমিক নয়, বছরে দলটির 0.75% মালিকানা দিতে হবে তাকে। রাজস্থানে 4 বছর খেলে অবসরে যান ওয়ার্ন, আর তাতেই ফ্র্যাঞ্চাইজিটির 3% মালিকানা গেছে ওয়ার্নের পকেটে। সম্প্রতি আমেরিকার ব্যবসায়ী কার্ল সোমানির কনসোর্টিয়াম রাজস্থানের শতভাগ মালিকানা কিনে নিয়েছে। চুক্তি হয়েছে 163 কোটি মার্কিন ডলারে, যা ভারতীয় মুদ্রায় 15,000 কোটি রুপিরও বেশি। ওয়ার্নের 3% শেয়ারের দাম দাঁড়িয়েছে প্রায় 450 থেকে 460 কোটি ভারতীয় রুপি, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় 600 কোটি টাকা, যা পাচ্ছে ওয়ার্নের পরিবার।
28 মার্চ পর্দা উঠতে যাচ্ছে আইপিএল এর 19তম আসরের। এরই মধ্যে অনুষ্ঠিত হয়ে গেছে 10 দলের অধিনায়কদের নিয়ে ক্যাপ্টেন্স মিট। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। রিয়াল মাদ্রিদ চিকিৎসকদের বিরুদ্ধে ভুল চিকিৎসা এবং ডায়েট চার্টে চ্যাট জিপিটি ব্যবহারের অভিযোগ উড়িয়ে দিয়েছেন ক্লাবটির স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। 3.5 সপ্তাহ মাঠের বাইরে থাকার পর সম্প্রতি দলে ফিরেছেন এমবাপ্পে। ফরাসি গণমাধ্যমের দাবি ছিল এই ফরাসি স্ট্রাইকারের বাঁ হাঁটুর বদলে ডান হাঁটুতে স্ক্যান করেছে রিয়ালের মেডিকেল টিম। এমনকি বরখাস্ত হওয়া এক পুষ্টিবিদের দাবি, খেলোয়াড়দের সাপ্লিমেন্ট তালিকা তৈরিতে এআই ব্যবহার করছে ক্লাবটি। ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এমবাপ্পে এই প্রতিবেদনগুলোকে সম্পূর্ণ মিথ্যা বলে অভিহিত করেছেন। তিনি জানান, ক্লাবের সাথে তার যোগাযোগ অত্যন্ত স্বচ্ছ। দীর্ঘদিনের ইনজুরি নিয়ে হতাশা আর উদ্বেগ থাকলেও বর্তমানে সব অতীত বলে স্বস্তি প্রকাশ করেছেন এই ফরাসি ফরওয়ার্ড। বিশ্বকাপের আগে সবশেষ 2টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের স্কোয়াডে নেই নেইমার। এরপর থেকে আলোচনা শুরু হয়েছে যে বিশ্বকাপ খেলে অবসর নিতে চেয়েছিলেন, সেই বিশ্বকাপে নেইমার সুযোগ পাবেন তো? নেইমারকে ছাড়া বিশ্বকাপ খেলবে ব্রাজিল, অনেকের মতো ভাবতে পারছেন না তার একসময় সতীর্থ কিলিয়ান এমবাপ্পেও। Rafinha, Ryan, Vinicius Junior, obrigado. ছবিটাই পরিষ্কার, ব্রাজিল জাতীয় দলে খেলার জন্য নেইমার কতখানি মরিয়া। এই ছবিটা সপ্তাহ কয়েক আগের। চোটে জর্জরিত ব্রাজিলিয়ান সুপারস্টার তখন সদ্য বাদ পড়লেন বিশ্বকাপের আগে সবশেষ 2টা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলির ব্রাজিল দল থেকে। সেই থেকেই কানাঘুষো। তবে কি যে ওয়ার্ল্ড কাপ খেলে নেইমার অবসর নিতে চাচ্ছিলেন, সেই ইউএসএ, কানাডা, মেক্সিকো বিশ্বকাপে খেলা নিয়েই শঙ্কা। নেইমারকে বিশ্বকাপ স্কোয়াডে ঢুকতে হলে যে শতভাগ ফিট হতে হবে। আর কোচ কার্লো আনচেলোত্তি স্পষ্ট জানিয়েছেন, নেইমারের সেখানেই খামতি। কিন্তু নেইমার ছাড়া ব্রাজিল দল, এও কি সম্ভব? দেশটার সর্বোচ্চ গোলদাতা নেইমার দেশটার হয়ে 2য় সর্বোচ্চ ম্যাচও খেলেছেন তিনি। বিশ্বকাপেও নেইমারের আছে 8 গোল। নেইমারকে ছাড়া বিশ্বকাপ খেলবে ব্রাজিল, অনেকের মতো ভাবতে পারছেন না তার এক সময়ের সতীর্থ কিলিয়ান এমবাপ্পে। নেইমার তো নেইমারই, সে একজন অসাধারণ খেলোয়াড়। বিশ্বকাপ মানেই তারকাদের আসর, আর আমার চোখে নেইমার সেই আসরের অন্যতম বড় তারকা। তাকে ছাড়া আমি বিশ্বকাপ ভাবতেই পারি না। আমি তার সাথে খেলেছি, অনেক কিছু শিখেছি। সে বড় ব্যবধান গড়ে দেওয়ার মতো খেলোয়াড়। পিএসজিতে 2017 থেকে 23 সাল পর্যন্ত এমবাপ্পের সতীর্থ ছিলেন নেইমার। আবার ব্রাজিলের যে কোচ নেইমারকে বাদ দিয়েছেন, সেই কার্লো আনচেলোত্তির অধীনেও খেলেছেন ফ্রেঞ্চ সুপারস্টার। এ যেন উভয় সংকট। নেইমারকে আমি চিনি, সে প্রস্তুত হয়ে যাবে, বিশ্বকাপে থাকবে। তবে শেষ পর্যন্ত আমি আমার সাবেক কোচ আনচেলোত্তির বিপক্ষে যেতে পারবো না। তার সিদ্ধান্তকে সম্মান করতে হবে। 2023 সালের অক্টোবরে এসিএল ইনজুরিতে পড়ার পর থেকে নিয়মিত জাতীয় দলের বাইরে নেইমার। ফিটনেস সমস্যায় সান্তোসের হয়ে নিয়মিত ম্যাচও খেলতে পারছেন না। ফলে এই পরিস্থিতিতে তাকে বিশ্বকাপের বিমান ধরতে হলে মিরাকল কিছুই হতে হবে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস। এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।